রাষ্ট্রবিজ্ঞান, শাসন বিভাগের কার্যাবলী। আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা কর। প্রশ্নটা এসেছিল উচ্চ মাধ্যমিকে 2017 সালে 8 মার্কসের। উত্তরটা শুরু করছি। ভূমিকা। তত্ত্বগতভাবে সরকারের 3টি বিভাগ সমান গুরুত্বপূর্ণ হলেও কার্যত প্রতিটি দেশেই প্রধানত শাসন বিভাগকে কেন্দ্র করেই রাষ্ট্রীয় প্রশাসন পরিচালিত হয়। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিযুক্ত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকেই বোঝায়। শাসন বিভাগের গঠন ও কার্যাবলীর ভিত্তিতে শাসন বিভাগকে প্রধানত দুটি অংশে ভাগ করা হয়, যথা শাসন বিভাগের রাজনৈতিক অংশ এবং শাসন বিভাগের অরাজনৈতিক অংশ। শাসন বিভাগের রাজনৈতিক অংশ নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন এবং সম্পাদিত কার্যাবলীর জন্য জনসাধারণের নিকট দায়িত্বশীল থাকেন। এই নীতির একটি ব্যতিক্রম রয়েছে, সেটি হলো উত্তরাধিকার সূত্রে অধিষ্ঠিত শীর্ষ পদাধিকারী ব্যক্তিগণ। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অথবা মনোনয়নের মাধ্যমে শপথে অধিষ্ঠিত এবং সম্পাদিত কার্যাবলীর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দায়বদ্ধ প্রশাসনিক কাজে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীরা শাসন বিভাগের অরাজনৈতিক অংশের অন্তর্ভুক্ত। এদের রাষ্ট্রকৃত্য বা আমলা বলা হয়। এখানে একটা চার্টের মাধ্যমে শাসন বিভাগের এই প্রকারভেদকে দেখানো হয়েছে। শাসন বিভাগের রাজনৈতিক অংশ আবার দুটি ভাগে বিভক্ত, যথা সরকারের শীর্ষ পদাধিকারী এবং সহযোগী রাজনৈতিক পদাধিকারী। সরকারের শীর্ষ পদাধিকারীগণ আবার নিয়োগ পদ্ধতি অনুসারে, ক্ষমতা অনুসারে এবং সংখ্যা অনুসারে বিভিন্ন ভাগে বিভক্ত। নিয়োগ পদ্ধতি অনুসারে সরকারের শীর্ষ পদাধিকারীগণকে দুটি ভাগে ভাগ করা হয়, যথা উত্তরাধিকার সূত্রে অধিষ্ঠিত প্রশাসনিক প্রধান এবং নির্বাচিত প্রশাসনিক প্রধান। যেসব দেশের রাষ্ট্রপ্রধান বংশানুক্রমিকভাবে উত্তরাধিকার সূত্রে শপথ লাভ করেন তাদের উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক বলা হয়, যেমন ব্রিটেনের রাজা বা রানী। আর যেসব দেশের রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন তাদের নির্বাচিত শাসক বলা হয়, যেমন সুইজারল্যান্ডে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের শাসক দল প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের রাষ্ট্রপতি একটি নির্বাচন সংস্থার দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। আবার ব্রিটেন এবং ভারতবর্ষের মন্ত্রিপরিষদকে আইনসভার দ্বারা নির্বাচিত হতে হয়। ক্ষমতা অনুসারে সরকারের শীর্ষ পদাধিকারীগণকে দুভাগে ভাগ করা হয়, এক নাম সর্বস্ব শাসক এবং দুই প্রকৃত শাসক। যেসব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তত্ত্বগতভাবে শাসন বিভাগের সর্বময় ক্ষমতার অধিকারী হলেও বাস্তবে অন্যের নির্দেশে শাসন কার্য পরিচালনা করতে এক প্রকার বাধ্য থাকেন, তাদের নাম সর্বস্ব শাসক বলা হয়, যেমন ব্রিটেনের রাজা বা রানী এবং ভারতের রাষ্ট্রপতি। আর যেসব রাষ্ট্রে নাম সর্বস্ব শাসকের অস্তিত্ব আছে সেই সব রাষ্ট্রে বাস্তবে যার বা যাদের হাতে শাসন বিভাগের যাবতীয় ক্ষমতা এবং দায়িত্ব অর্পিত থাকে তাদেরকে প্রকৃত শাসক বলা হয়, যেমন ব্রিটেনের বা ভারতের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্দেশে পরিচালিত ক্যাবিনেট। শাসকগণের সংখ্যা অনুসারে সরকারের শীর্ষ পদাধিকারীগণকে আবার তিন ভাগে বিভক্ত করা যায়, এক একক পরিচালক বিশিষ্ট সরকার, দুই বহু পরিচালক বিশিষ্ট সরকার এবং তিন মিশ্র সরকার। শাসন বিভাগীয় যাবতীয় কার্য যখন একজন মাত্র পরিচালকের নির্দেশে ও নেতৃত্বে পরিচালিত হয় এবং শাসন বিভাগীয় যাবতীয় ক্ষমতা যখন একজনের কুক্ষিগত হয় তখন তাকে একক পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা বলা হয়, যেমন প্রাচীনকালে রাজতন্ত্রের রাজা বা একনায়কতন্ত্রী হিটলারের জার্মানি বা মুসোলিনির ইতালি বা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন একক পরিচালক।
শাসন বিভাগীয় যাবতীয় ক্ষমতা এবং দায়িত্ব যখন সমক্ষমতা সম্পন্ন বহুজন ব্যক্তিকে নিয়ে গঠিত কোনো সংস্থার হাতে অর্পিত থাকে, তখন তাকে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা বলা হয়। যেমন প্রাচীনকালে এথেন্স বা স্পার্টা বা প্রজাতান্ত্রিক রোমের শাসন ব্যবস্থা, অথবা আধুনিক কালে সুইজারল্যান্ডে 7 জন সমক্ষমতা সম্পন্ন কাউন্সিলর নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় পরিষদ বা ফেডারেল কাউন্সিল দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা হলো বহু পরিচালক বিশিষ্ট বা সমষ্টিগত শাসন ব্যবস্থার উদাহরণ। এছাড়া আরো এক ধরনের শাসন ব্যবস্থা আছে যা ভারত এবং ব্রিটেনে প্রচলিত। ভারত এবং ব্রিটেনের শাসন ব্যবস্থা একক এবং বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার একটি মিশ্র রূপ। এই দুই দেশের রাষ্ট্রপ্রধান অর্থাৎ ব্রিটেনের রাজা বা রানী এবং ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অর্থাৎ বাস্তব শাসক বা যাকে আমরা এক্ষুনি বললাম প্রকৃত শাসক, এবং ক্যাবিনেট বা মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার এবং দায়িত্বের জটিল বন্টন পদ্ধতির জন্য বিভিন্ন সময় পদাসীন ব্যক্তির ব্যক্তিত্ব অনুযায়ী ওই দুই দেশের শাসন ব্যবস্থা ভিন্ন ভিন্ন রূপ নেয়। উদাহরণ হিসেবে বলা যায় গ্ল্যাডস্টোন, ডিসরেইলি, লয়েড জর্জ, চার্চিল প্রমুখ ব্রিটিশ প্রধানমন্ত্রী, কিংবা জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী প্রমুখ ভারতীয় প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের রাজনৈতিক ব্যবস্থার উপর চরম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে ব্রিটেনের রোজবেরি, ব্যানারম্যান, মেলবোর্ন প্রমুখ, কিংবা ভারতের লাল বাহাদুর শাস্ত্রী, ভিপি সিং, চন্দ্রশেখর, নরসিমা রাও, দেবেগৌড়া, গুজরাল ও বাজপেয়ীর মতো প্রধানমন্ত্রী রাজনৈতিক ব্যবস্থার উপর সেরূপ প্রভাব বিস্তার করতে পারেননি। তাই বিভিন্ন সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে বা ক্যাবিনেটের মধ্যে ক্ষমতার বন্টন অনুসারে এবং ক্ষমতা নিয়ন্ত্রণে রাখার যোগ্যতা অনুসারে বিভিন্ন সময় এই দুই দেশের শাসন ব্যবস্থা ভিন্ন ভিন্ন রূপ নিয়েছিল। কোনো সময় তা একক পরিচালক বিশিষ্ট বা প্রধানমন্ত্রী পরিচালিত শাসন ব্যবস্থার রূপ নেয়, আবার কোনো সময় রাষ্ট্রপতি পরিচালিত শাসন ব্যবস্থার রূপ নেয়, আবার কোনো সময় আইনসভা বা ক্যাবিনেট পরিচালিত শাসন ব্যবস্থার রূপ নেয়। শাসন বিভাগের কার্যাবলী। আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগ যেসব কার্য সম্পাদন করে সেগুলির মধ্যে নিম্নলিখিত কার্যাবলী বিশেষ গুরুত্বপূর্ণ। 1. অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণ। প্রতিটি দেশের শাসন বিভাগের অন্যতম প্রধান কাজ হল স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতি নির্ধারণ করা। অধ্যাপক অ্যালান বলের মতে শাসন বিভাগের আসল কাজ হল নীতি নির্ধারণ করা, আর সেই নীতির রূপায়ণের ওপরই নির্ভর করে শাসন বিভাগের সাফল্য এবং ব্যর্থতা। ইংল্যান্ড, ভারতবর্ষ প্রভৃতির মতো সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটের হাতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির হাতে এই নীতি নির্ধারণ সংক্রান্ত ক্ষমতা এবং দায়িত্ব অর্পিত হয়েছে। এক্ষেত্রে নীতি বলতে মূল নীতির কথা বলা হচ্ছে, যেমন তোমার দেশ ধনতান্ত্রিক হবে না সমাজতান্ত্রিক হবে না মিশ্র হবে, তোমার দেশে কোনো ঘটনা ঘটলে জনকল্যাণকে প্রায়োরিটি দেওয়া হবে নাকি ভবিষ্যৎ ইমিডিয়েট জনকল্যাণকে বা তৎকালীন বা তৎক্ষণাৎ জনকল্যাণকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে নাকি ভবিষ্যৎকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। এই মূল নীতিগুলো কোনো দেশের সরকার নির্ধারণ করে। যেমন বর্তমান অবস্থা যদি তুমি দেখো, তাহলে বর্তমান অবস্থায় দেখতে পাবে ভারতবর্ষে ধনতান্ত্রিক অর্থনীতির বা বাজার অর্থনীতি সিস্টেমকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আবার যদি 1971 সালের আমাদের সরকারকে দেখো, তখন বাংলাদেশের অনেক রিফিউজিকে আমরা আশ্রয় দিয়েছিলাম, কারণ তখন আমাদের ভবিষ্যতের
কি পরিস্থিতি তৈরি হবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল সেই লোকগুলোর প্রাণকে রক্ষা করা, বা আমরা উদারপন্থী বা দয়াপন্থী নীতি আপন করেছিলাম। এই যে মূল নীতিগুলোর ভিত্তিতে প্রত্যেকটা নীতি রচিত হবে বা প্রত্যেকটা আইন চলবে, সেই মূল নীতিগুলো সরকারের শাসন বিভাগই স্থির করে। দ্বিতীয় পয়েন্ট, সিদ্ধান্ত গ্রহণ। দেশের বর্তমান পরিস্থিতি, প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি, দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ প্রভৃতির ভিত্তিতে শাসন কার্য পরিচালনার সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ এবং কর্মসূচিকে অগ্রাধিকার প্রদান এবং কর্মসূচিগুলির বাস্তব রূপায়ণ ও তদারকি করা শাসন বিভাগের অন্যতম কাজ। যেটা আমরা এক্ষুনি পড়লাম যে নীতি নির্ধারণ করা, সেটা হলো মূল নীতি। এই মূল নীতির উপর বেস করে বেশ কিছু কর্মসূচি সরকার প্রতি বছর সম্পাদন করে। সেই কোন কর্মসূচি গ্রহণ করব, কোন কর্মসূচিকে অগ্রাধিকার দেব এবং কোন কর্মসূচিগুলোর বাস্তব রূপায়ণ করব, কিভাবে করব, সঠিকভাবে রূপায়িত হচ্ছে কিনা, সেগুলো লক্ষ্য করা হলো সরকারের শাসন বিভাগের কাজ। বর্তমান পরিস্থিতির দিকে দেখতে গেলে তুমি বুঝতে পারবে যে আমরা এখন আইটির দিকে বা টেকনোলজির ক্রিয়েট করার দিকে বা এআই এর প্রশিক্ষণ দেওয়ার দিকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণ দেওয়ার দিকে সরকার অনেক বেশি ঝোঁক নিয়েছে এবং সরকার অনেক বেশি ভাবে এই কর্মসূচিগুলিকে অগ্রাধিকার দিচ্ছে। এই কর্মসূচিগুলো অগ্রাধিকার দেওয়ার একটাই কারণ, সেটা হলো দীর্ঘমেয়াদে আমরা ভারতবর্ষকে একটা ডিজিটাল কান্ট্রি রূপে আরও বেশি প্রতিষ্ঠিত করতে চাইছি। অলরেডি ডিজিটাল কান্ট্রি হয়ে গেছে, তা সত্ত্বেও ডিজিটাল কান্ট্রি রূপে আরও বেশি কর্তৃত্ব স্থাপন করতে চাইছি আমরা ডিজিটাল ওয়ার্ল্ডের ওপর। তার জন্য আমরা এখন সকল কর্মসূচির মধ্যে আইটির প্রশিক্ষণ জাতীয় কর্মসূচিকে বেশি অগ্রাধিকার দিচ্ছি। ঠিক সেরকম প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি, মানে যে সরকার বা যে ক্ষমতাসীন দল সরকার গঠন করেছে, সেই ক্ষমতাসীন দল নির্বাচিত হওয়ার আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুসারে কাজ করা। যেমন এদেশের সরকার নির্বাচনে আসার আগেই বলেছিল যে ইন্ডিয়ান পিনাল কোডকে রিপিল করা হবে এবং ভারতীয় ন্যায় সংহিতা আনা হবে। সেই ধরনের যা যা তারা প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণ করার দিকেও তারা লক্ষ্য দেয়। সেই হিসেবে তারা সিদ্ধান্ত গ্রহণ করে এবং দেশের শাসন ব্যবস্থা পরিচালন করে। তৃতীয় পয়েন্ট, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা। সুশৃঙ্খল সমাজ জীবন সম্ভব করার জন্যই মানুষ রাজনৈতিক জীবনে সংগঠিত হয়েছে। এই উদ্দেশ্য সিদ্ধির জন্য রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা শাসন বিভাগের গুরুদায়িত্ব হিসেবে গণ্য করা হয়। রাষ্ট্রপ্রণীত আইনকে কার্যকর করা, আইন ভঙ্গকারীকে বিচারের জন্য বিচারালয়ের সম্মুখে উপস্থিত করা, বিচারালয়ের রায় অনুসারে আইন ভঙ্গকারীর শাস্তি প্রদানের ব্যবস্থা করা, নিয়ম শৃঙ্খলা বজায় রাখা, অধস্তন সরকারি কর্মচারীদের নিয়ম বদলি, পদোন্নতি, পদচ্যুতি প্রভৃতি বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জরুরি অবস্থার মোকাবিলা করা, এর জন্য অর্ডিন্যান্স জারি করা প্রভৃতি শাসন বিভাগের, বিশেষ করে শাসন বিভাগের স্বরাষ্ট্র দপ্তরের কাজ। অর্থাৎ রাষ্ট্রপ্রণীত আইন ঠিকভাবে রাষ্ট্রে কার্যকর হচ্ছে কিনা এবং আইন ভঙ্গকারীকে বিচারের জন্য বিচারালয়ের সম্মুখে কিভাবে উপস্থিত করতে হবে বা আইনগুলোকে কিভাবে আরও এফেক্টিভলি কার্যকর করা যায়, সেদিকে সিদ্ধান্ত গ্রহণ করা এবং পদক্ষেপ গ্রহণ করা শাসন বিভাগের কাজ। 4, পররাষ্ট্র সম্পর্কিত বা কূটনৈতিক কার্য সম্পাদন। বর্তমান উন্নত সভ্যতা সংস্কৃতির এবং বৈজ্ঞানিক অগ্রগতির যুগে সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পরস্পরের উপর একান্তভাবে নির্ভরশীল। শাসন বিভাগের প্রধানই পররাষ্ট্র নীতি নির্ধারণ এবং কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। নিজ রাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধিকে অন্য রাষ্ট্রে প্রেরণ, অন্য রাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি গ্রহণ, কোনো দেশ বা সংগঠনের সাথে রাজনৈতিক ও বাণিজ্যিক চুক্তি সম্পাদন, নতুন নতুন রাষ্ট্র ও সরকারকে স্বীকৃতি দান, সন্ধি ও চুক্তি স্বাক্ষর এবং এগুলোর অনুমোদন,
সম্মিলিত জাতিপুঞ্জের মতো আন্তর্জাতিক সংস্থা কর্তৃক অর্পিত দায়িত্ব পালন, কোনো রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, প্রতিটি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি নির্ধারণ, কোন রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা প্রয়োজন সেই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি দায়িত্ব দেশের শাসন বিভাগের, বিশেষত শাসন বিভাগের পররাষ্ট্র দপ্তরের ওপর ন্যস্ত। বর্তমানে সকল সরকারি বা সকল দেশই একে অপরের ওপর নির্ভরশীল। এই রকম পরিস্থিতিতে কোন দেশের সঙ্গে কতটা সম্পর্ক রাখা হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে কোন ঘটনাকে সমর্থন করা হবে এবং কোন ঘটনার বিরুদ্ধে যাওয়া হবে, আন্তর্জাতিক কোনো সংস্থা বা কোনো দেশের সঙ্গে সন্ধি চুক্তি প্রভৃতি করা এবং আন্তর্জাতিক সংস্থার দেওয়া কোনো দায়িত্ব পালন করা, এই সমস্ত কাজই শাসন বিভাগের পররাষ্ট্র দপ্তরের কাজ। বর্তমানে যত জটিলতা বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক ফিল্ডে, তত এই পররাষ্ট্র সংক্রান্ত কাজগুলোর পরিধি এবং প্রকৃতি আরো বেশি জটিল হয়ে পড়ছে। যেমন রাজনৈতিক ফিল্ডে আমরা যদি এখন বলতে পারি, আন্তর্জাতিক ফিল্ডে রাশিয়ার ইউক্রেনকে আক্রমণ করাকে আমরা সমর্থন করিনি, কিন্তু রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক চুক্তিগুলি আমরা অব্যাহত রেখেছি। এই ধরনের ডেলিকেট সিদ্ধান্তগুলি নেওয়া শাসন বিভাগের পররাষ্ট্র দপ্তরের কাজ। 5. প্রতিরক্ষা সংক্রান্ত কার্য সম্পাদন। দেশের সার্বভৌমিকতা, অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষার এবং বহিরাক্রমণ প্রতিরোধ করার উদ্দেশ্যে রাষ্ট্রপ্রধান শাসন বিভাগের প্রতিরক্ষা দপ্তরের সহায়তায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে সেনাবাহিনীর গঠন, পরিচালনা, সেনাবাহিনীর প্রধানদের নিয়োগ ও পদচ্যুত করা, যুদ্ধ পরিচালনা বিষয়ে পরিকল্পনা গ্রহণ, সামরিক আইন জারি করা, সামরিক সরঞ্জাম সংগ্রহ ও উন্নয়ন, যুদ্ধ স্থাপন ও শান্তি পালন সংক্রান্ত নীতি নির্ধারণ এবং প্রণয়ন, দেশ রক্ষার প্রয়োজনে অসামরিক শক্তিকে কাজে লাগানো ও জরুরি অবস্থা ঘোষণা করা প্রভৃতি দায়িত্ব পালন করেন। সোজা কথায় সেনাবাহিনীর সর্বোচ্চ পদাধিকারী হলেন আমাদের রাষ্ট্রপতি এবং কোনো দেশের সার্বভৌমিকতা, অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষার এবং বহিরাক্রমণকে প্রতিরোধ করার জন্য সশস্ত্র বাহিনীকে সর্বপ্রকার সহায়তা করা তার কাজ। এটাই হলো শাসন বিভাগের প্রতিরক্ষা দপ্তরের কাজ। নতুন নতুন ধরনের সামরিক সরঞ্জাম সংগ্রহ, বিভিন্ন দেশ থেকে কেনা বা সেগুলোর উন্নয়ন করা, বিভিন্ন রিসার্চ করা অস্ত্র সংক্রান্ত বিষয়ে, কোন দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে, কোন দেশের সঙ্গে শান্তি স্থাপন করতে হবে, এই সমস্ত কিছুর সিদ্ধান্ত নেওয়া সবটাই শাসন বিভাগের প্রতিরক্ষা দপ্তরের কাজ। অর্থ সংগ্রহ ও পরিচালনা। সরকারের ভিন্নমুখী কার্যাবলী সম্পাদনের জন্য ঋণ, কর, অনুদান, জরিমানা প্রভৃতির মাধ্যমে অর্থ সংগ্রহ এবং নির্দিষ্ট খাতে উপযুক্ত পরিমাণ ব্যয় বরাদ্দকরণ শাসন বিভাগেরই কাজ। সংসদীয় গণতন্ত্রে কর ধার্য, অর্থ ব্যয়, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ সংক্রান্ত নীতি নির্ধারণ, সরকারি অর্থের হিসাব পরীক্ষা ও সংরক্ষণ প্রভৃতি কাজ শাসন বিভাগ কর্তৃক অর্থ দপ্তরের মাধ্যমে সম্পাদিত হয়। যদিও কর নির্ধারণের ক্ষেত্রে আইন বিভাগের পরামর্শ করা প্রয়োজন, তবুও মেনলি অর্থমন্ত্রী এবং অর্থ দপ্তরের উপরই কর, ঋণ ইত্যাদি বিষয়গুলি সংক্রান্ত যাবতীয় ক্ষমতা ন্যস্ত। আইন প্রণয়ন সংক্রান্ত কার্য সম্পাদন। বর্তমান রাষ্ট্র ব্যবস্থায়, বিশেষত সংসদীয় গণতন্ত্রে, শাসন বিভাগীয় প্রধান আইনসভার অবিচ্ছেদ্য অংশরূপে আইনসভার অধিবেশন আহ্বান করতে, স্থগিত রাখতে এবং প্রয়োজন বোধে আইনসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিতে পারেন। অনেক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানের সম্মতি ছাড়া আইনসভা আইন প্রণয়ন করতে পারে না।
অনেক দেশে রাষ্ট্রপ্রধান নির্বাহী ভেটো প্রদানের মাধ্যমে আইনসভা কর্তৃক পাশ হওয়া বিলকে বাতিল করে দিতে পারেন। এক্ষেত্রে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা বলা যায়। এছাড়া আইনসভার অধিবেশন বন্ধ থাকাকালীন রাষ্ট্রপ্রধান অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। তাছাড়া বর্তমান দিনে আইনসভার কার্যাবলী বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আইনসভা কেবল আইনের মূল অংশ রচনা করে, বাকি খুঁটিনাটি সকল অংশই শাসন বিভাগ উপ আইন প্রণয়ন করার মাধ্যমে রচনা করে। একে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলা হয়। এই কাজ শাসন বিভাগের প্রতিটি দপ্তরই নিজেদের মধ্যে করে থাকে, অর্থাৎ মূল আইনের সঙ্গে সম্পর্কযুক্ত বা সংশ্লিষ্ট উপ আইনগুলি শাসন বিভাগ নিজেই অর্পিত ক্ষমতা বলে রচনা করে। একে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলা হয়। 8 নম্বর, বিচার কার্য সম্পাদন। বর্তমান শাসন ব্যবস্থায় শাসন বিভাগ বিচার সংক্রান্ত কিছু কার্যও সম্পাদন করে। যেমন শাসন বিভাগের প্রধান উচ্চ আদালতের বিচারপতিদের নিযুক্ত করেন এবং বিচারালয় কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে, দণ্ড স্থগিত রাখতে, শাস্তির পরিমাণ হ্রাস করতে পারেন। তাছাড়া শাসন বিভাগীয় কোনো কর্মচারী দুর্নীতি অথবা অন্যায় আচরণের জন্য অভিযুক্ত হলে তার বিচার এবং শাস্তিদান, কোনো কর্মচারীকে অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে কিনা তার বিচার শাসন বিভাগের মাধ্যমে অনেক দেশে বিশেষ আইনের সাহায্যে সম্পাদিত হয়। এক্ষেত্রে ব্রিটেনের শাসন বিভাগীয় আইন ও ফ্রান্সের প্রশাসনিক আইনের কথা বলা যায়। এরূপ বিচারকে শাসন বিভাগীয় বিচার বলা হয়। তবে শাসন বিভাগের বিচার সংক্রান্ত কাজ প্রকৃতপক্ষে আদালতের কার্য সম্পাদনের মতো নয়। তাই শাসন বিভাগের এই বিচার সংক্রান্ত কাজকে আধা বিচার বিভাগীয় কাজ বলা হয়। 9 নম্বর, জনকল্যাণমূলক সেবাদান। আধুনিক জনকল্যাণকামী রাষ্ট্রে জনস্বাস্থ্য, জনশিক্ষা, কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, পরিকল্পনার মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, বিভিন্ন দুর্যোগ মুহূর্তে দুর্যোগ কবলিত মানুষকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সেবাদান, দুর্যোগ পরবর্তীতে তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য সেবামূলক কার্যাদি শাসন বিভাগ সম্পাদন করে। অনেক সময় আবার শাসন বিভাগকে কোনো কোনো দ্রব্যের উৎপাদন ও বন্টনের দায়িত্ব গ্রহণ করতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত প্রভৃতি রাষ্ট্রের দিকে তাকালে এই বক্তব্যের সত্যতা প্রমাণিত হয়। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে, স্পেশালি যদি আমি ধরি বন্যা, ভূমিকম্প ইত্যাদি ক্ষেত্রে বা ঝড় আসার আগে লোকেদের সরিয়ে নিয়ে যাওয়া, আসলে পরে ত্রাণ সামগ্রী এবং চিকিৎসার ব্যবস্থা করা, তারপর সেই বিপদ কেটে গেলে, সাময়িকভাবে কেটে গেলে তাদের আবার ওই ধরনের যারা এই বিপদে গ্রস্ত বা বিপদের ফলে বিপর্যস্ত তাদেরকে আবার পুনর্বাসনের ব্যবস্থা করা, এই ধরনের কাজগুলো শাসন বিভাগ করে থাকে। এছাড়াও জনশিক্ষা, জনস্বাস্থ্য প্রভৃতির খেয়াল রাখা শাসন বিভাগেরই কাজ। আবার অনেক সময় শাসন বিভাগ কোনো কোনো দ্রব্যের উৎপাদন ও বন্টনের দায়িত্বও গ্রহণ করে। যেমন কোনো কোনো দেশে, আমাদের এখানে অ্যালকোহল প্রহিবিটেড, সেক্ষেত্রে সেই জিনিসকে প্রহিবিট করার দায়িত্ব বা তার উৎপাদনকে, আফিমের উৎপাদনকে কন্ট্রোল করার দায়িত্ব শাসন বিভাগ নেয়। আবার অনেক ক্ষেত্রে কিছু দ্রব্যের উৎপাদন ও বন্টনের দায়িত্ব, যেটাকে আমরা রেশনিং ব্যবস্থা বলি, যে সমস্ত দেশে যেই জিনিসগুলো উৎপাদন না করলে অসুবিধা হবে সেই ধরনের জিনিসকে উৎপাদন করার এবং বন্টন করার দায়িত্ব গ্রহণ করে। সম্প্রতি সিকিমে আমাদের সরকার সম্পূর্ণ অর্গানিক ফার্মিং চালু করেছে। এই ধরনের কৃষির ক্ষেত্রে কিছু ব্যবস্থা গ্রহণ করা, বা বাণিজ্যের ক্ষেত্রেও এরকম অনেক ব্যবস্থা আছে, যেমন স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা, এই ধরনের কিছু সেবাও করে থাকে জনকল্যাণের জন্য। বা কোনো শিল্পকে, কোনো ক্ষুদ্র শিল্পকে সংরক্ষণের ব্যবস্থা করা প্রভৃতিও করে থাকে সরকার বা সরকারের শাসন বিভাগ। জরুরি অবস্থার মোকাবিলা করা। কোনো সংকটজনক পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রায় প্রতিটি দেশের সংবিধানে শাসন বিভাগের প্রধানের হাতে
জরুরি অবস্থা সংক্রান্ত বিশেষ ক্ষমতা প্রদান করা হয়। ব্রিটেন, ফ্রান্স, কানাডা প্রভৃতি দেশের মতো ভারতবর্ষের সংবিধানেও এরূপ ব্যবস্থা রয়েছে। ভারতের রাষ্ট্রপতি সংবিধানে 352, 356 এবং 360 নং ধারা অনুসারে জরুরি অবস্থা জারি করতে পারেন। 11. জনমত সৃষ্টি। শাসন বিভাগ জনমত সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংসদীয় শাসন ব্যবস্থায় জনমত সরকারের অনুকূলে থাকলে রাষ্ট্রে বিশৃঙ্খলা হয় না এবং পরবর্তী নির্বাচনে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সাফল্য লাভ করা সহজ হয়। ফলে শাসন বিভাগের অন্যতম একটি কাজ হচ্ছে জনগণের পক্ষে কাজ করা এবং সাথে সাথে বক্তৃতা, বিবৃতি প্রভৃতির মাধ্যমে নিজেদের কর্মকাণ্ডের পক্ষে জনসমর্থন আদায়ের চেষ্টা করা। এখানে একটা স্পষ্ট উদাহরণ হতে পারে প্রধানমন্ত্রীর মন কি বাত। এর মাধ্যমে প্রধানমন্ত্রী দেশে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে সাধারণ মানুষকে জানান এবং তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেন। এছাড়াও এরকম অনেক এখন পোর্টাল বা অনলাইন সিস্টেম আছে যার মাধ্যমে বর্তমানে ভারতবর্ষের লোকজন কোনো আইন বা কোনো নিয়ম নীতি আসার আগে সেই নিয়ম নীতি সম্পর্কে নিজের মতামত সরকারকে জানাতে পারে। এই ধরনের পরিস্থিতি তৈরি করে সরকার বা শাসন বিভাগ দেখতে চায় যে কোন নীতির পক্ষে সমর্থন আছে, কোন নীতি বিপক্ষে অথবা কোন নীতির পক্ষে সমর্থন নেই, সেই ওয়াইজ নীতি চালু করে সরকার নিজেদেরও পরবর্তী নির্বাচনে জয়লাভের একটা রাস্তা প্রশস্ত করে। 12. আনুষ্ঠানিক কর্মকাণ্ডে যোগদান। শাসন বিভাগ অনেক আনুষ্ঠানিক কাজ করে থাকে এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। যেমন ইংল্যান্ডের রাজা বা রানী সে দেশের আনুষ্ঠানিক কাজ সম্পাদন করে এবং প্রধানমন্ত্রীর কাজে সহায়তা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কংগ্রেসে বাণী প্রেরণ করে, কূটনীতিকদের অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত থাকে এবং সামরিক বাহিনী পরিদর্শন করে প্রভৃতি আনুষ্ঠানিক কার্য তারা সম্পাদন করে। প্রতীকীমূলক কাজ সম্পাদন। শাসন বিভাগ প্রতীকীমূলক কাজও সম্পাদন করে, যেমন ইংল্যান্ডের রাজা বা রানী যুক্তরাজ্য ও কমনওয়েলথ এবং ব্রিটিশ সাম্রাজ্যের ঐক্য উভয়েরই প্রতীকস্বরূপ। 14. রাজনৈতিক নেতৃত্ব দান। বর্তমানে শাসন বিভাগের কর্মকর্তাগণই রাজনৈতিক নেতৃত্ব প্রদান করে। দেশের প্রধান সমগ্র জাতির মুখপাত্র হিসেবে সরকার পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের কার্যক্রম পরিচালনায় তার ভাবমূর্তি বিশেষ প্রভাব বিস্তার করে, যেমন আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী ইত্যাদি। উপসংহার। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, রাষ্ট্রগুলির পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি এবং রাষ্ট্রের কার্যাবলী বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে শাসন বিভাগের নিয়ন্ত্রণমূলক ক্ষমতা এবং জনকল্যাণমুখী দায়িত্ব উভয়ই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই সর্বপ্রকার শাসন ব্যবস্থাতেই শাসন বিভাগের অপ্রতিহত প্রাধান্য স্থাপিত হয়েছে। এ সম্পর্কে বার্কার বলেছেন, if the function of the legislature due to the growth of the cabinet system is the criterion of the 19th century, the growth of the power of the executive is the criterion of the 20th century. অধ্যাপক গেটেল বলেছেন, অদূর ভবিষ্যতে যতই রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন হবে ততই শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাবে। অর্থাৎ বার্কারের মতে 19বিংশ শতাব্দীর একটি বিশেষ বৈশিষ্ট্য যদি হয়ে থাকে আইনসভার ক্ষমতা বৃদ্ধি ক্যাবিনেট সিস্টেমের কারণে, তাহলে বিংশ শতাব্দীর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি। অধ্যাপক গেটেলও এই কথাকেই সমর্থন করেছেন এবং এই কথাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে বলেছেন, অদূর ভবিষ্যতেই যত রাজনীতি পরিবর্তন হবে ততই শাসন বিভাগের ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। মানে বিংশ শতাব্দীতে তো বৃদ্ধি পেয়েইছে, আরো যত এগোবে তত শাসন বিভাগের ক্ষমতাই বেশি বৃদ্ধি পাবে।
এই উত্তরটা লেখার, যদি উত্তরটা খুব বড় হয়ে যায় তাহলে উত্তরটা লেখার সিস্টেমটা হলো চার্টগুলো না লিখলেও চলবে বা শুধু প্রথম চার্টটা দিলেও চলবে, আর শেষের দিকের অর্থাৎ 13 এবং 14 এই পয়েন্ট দুটো না দিলেও মোটামুটি নাম্বার পাওয়াই যাবে। তবুও পুরোটা লিখতে পারলে খুবই ভালো হয়। উত্তরটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এরকম অন্য কোনো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে হলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।